নমস্কার। গল্পে গল্পে গাথা মালিকা চ্যানেলে আমি দেবনীতা আপনাদের সকলকে স্বাগত জানাই। পড়ে শোনাতে চলেছি শ্রীমতী বিনতা রায়চৌধুরীর লেখা একটি গল্প, সেলফ পোর্ট্রেট। আসুন শোনা যাক আজকের গল্পটি। শুধু নামেই জ্যোতি নয়, পরিবারের মধ্যে সে সত্যিই একটি জ্যোতিষ্ক। দুর্দান্ত কেরিয়ার, ছোটবেলা থেকেই রেজাল্ট ভালো, তাই দারুণ কনফিডেন্স। জোকা থেকে এমবিএ করে ক্যাম্পাসিংয়ে খুব ভালো চাকরি পেয়ে গেল। প্রেম করার সময় পায়নি জ্যোতি, পড়াশোনা নিয়েই থেকেছে। সময় নষ্ট করার মতো সময় ওর নেই। বাবা মাও পুত্রগর্বে গর্বিত, নিজেরাই পাত্রী পছন্দ করে ছেলের বিয়ে দিলেন। রাজিকারা ধনী নয়, বলতে গেলে গরিব বিধবার একমাত্র মেয়ে সে। তবে অর্থের কমতি ঢেকে দিয়েছে মেয়ের রূপ এবং গুণ। উঁচু মানুষের মাথায় যেমন স্বর্ণ কলস বসানো থাকে, জ্যোতির ঝকঝকে জীবনে রাজিকা যেন সেই স্বর্ণ কলস, ক্রাউনিং গ্লোরি। রাজিকা একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতো। ওর গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন দুটোতেই ফার্স্ট ক্লাস। ইচ্ছে আছে নেট দিয়ে অধ্যাপনায় চলে যাবে। শান্ত নম্র লাজুক রাজিকা বেশি কথা বলে না, বোধহয় বলতেই পারে না। জ্যোতি যখন ওকে স্কুলের চাকরিটা ছেড়ে দিতে বলল, ও বেশি তর্ক করতে পারল না, মেনে নিয়ে চুপ করে থাকলো। শুধু মাকে একবার গুনগুন করে আপত্তিটা জানিয়েছিল। মা বলেছিল, থাক, হ্যাঁ তো ভালো ঘরবর হয়েছে, ওদের কথা শুনে চলাই ভালো, ওরা তো তোকে ভালোই বাসেন। রাজিকাও মনে মনে ভাবল, ঠিক আছে, বরং নেটের জন্য তৈরি হওয়া যাবে। চাকরি করলে সময় পাওয়া যেত না, বাড়িতে তো তেমন কাজ করতে হয় না, মাথার উপর ছাতার মতো শ্বশুর শাশুড়ি আছেন, শুধু জ্যোতির দেখাশোনা করতে হয়, যেটাও মন দিয়েই করে। যদিও বউয়ের যত্ন আত্মেই বেশ এনজয় করে। ওর হুকুম তামিলের জন্য রাজিকা সদা প্রস্তুত। জ্যোতি যখন শুনল যে রাজিকা নেটের জন্য পড়াশোনা করতে চাইছে, তখন হেসেই অস্থির। কি হবে নেট দিয়ে? কলেজে পড়াতে পারবো তাহলে। নেট ক্লিয়ার না করলে তো এখন কলেজের চাকরি হয় না। আমার মার্কস তো ভালোই আছে, একটু চেষ্টা করলেই নেটটা। তুমি বুঝি পড়াতে খুব ভালোবাসো? আমাকে পড়াবে, তোমার ইংরেজি লিটারেচার। সাহিত্য পড়ার সময় আছে তোমার? হেসে ফেলল রাজিকা। সত্যিই সময় নেই জ্যোতির, ভীষণ কাজ পাগল। যে জায়গায় দাঁড়িয়ে আছে তার চেয়ে আরো বেটার কিছু চায় সব সময়। ওর কাজের দক্ষতাও আছে। অফিসে জিএম এজিএম ওর উপর খুব খুশি। হবে নাই বা কেন? এত সুন্দর কথা বলে যদি, এমন নিখুঁত কাজ করে, তবুও স্যাটিসফাইড নয়। হাসতে হাসতে ডিনার টেবিলে একদিন বলল, জিএম কে খুশি করতেই হবে, যতক্ষণ না এজিএম এর পোস্টটা পাচ্ছি শান্তি নেই। বাবা হেসে উঠল। পাগল ছেলে। ও যখন ভেবেছে করেই ছাড়বে, যা চায় না পেয়ে ছাড়বে না। মা বলছিল আর হাসছিল। রাজিকা নম্র গলায় বলল, তোমার এজিএম স্যারও তোমাকে কত ভালোবাসেন, ওর পোস্টটা কেড়ে নিলে রাগ করবেন না? হো হো করে হেসে উঠল জ্যোতি, যেন কি একটা হাস্যকর কথা বলেছে ও। আরে রাজিকা, আমাদের কোম্পানি কতগুলো উইং আছে বলো তো? হ্যাঁ তাই তো, এটা তো মনে আসেনি। লোক হাসাতে এ কথা না বলাই ভালো। লজ্জা পেয়ে গেল রাজিকা। একদিন রাতে জ্যোতি এসে পেছন থেকে রাজিকাকে জড়িয়ে ধরল। তুমি তো পড়াতে ভালোবাসো, তোমার পড়ানোর একটা কাজ জোগাড় করেছি। জোগাড় করেছ? কোথায়, কোন স্কুলে? অবাক হয়ে রাজিকা ভাবল, তার যা রেজাল্ট এক্সপিরিয়েন্স, তাতে তার জন্য চাকরি জোগাড় করতে হয় না, চাইলেই ও পাবে। তবে এটা জোগাড়ই একরকম। জ্যোতি খুলে বলল, শোনো, আমাদের জিএম এর মেয়ে ইংরেজিতে ভীষণ কাঁচা। এবার কোনো রকমে টেনে টুনে ক্লাস 8-এ উঠেছে। সামনের বার নির্ঘাত ডিগবাজি খাবে। মেয়ে এবং মেয়ের বাবা দুজনেই সমস্যায় আছে। আমি তো লুফে নিলাম সুযোগটা।
ও ওদের স্কুলের ইংরেজি টিচার হতে হবে? ধুস, ঠ্যাং নাচাতে লাগলো জ্যোতি। আমি ওসবের মধ্যে নেই। তোমার নিজে কি টাকার অভাব নাকি? আমার স্যালারিটা যথেষ্ট হ্যান্ডসাম, আরো বেটার হবে। তাহলে আমি কিভাবে মেয়েটিকে? যেই জিএম কে তোমার কথা সব বললাম, উনি একেবারে গলে গেলেন। তাহলে আমার মেয়েটাকে আমি আপনার মিসেসের কাছে পাঠাবো, একটু পাশ করার মতো। আমি আরো গলে গেলাম। নিশ্চয়ই নিশ্চয়ই, ই আর এমন কি কথা, বুঝলে? এতদিনে তোমার ফার্স্ট ক্লাস ডিগ্রিটা আমার কাজে লাগলো, এবার জিএম আমার পকেটে আসবে। রাজিকার ইচ্ছে হলো বলতে, আমার ডিগ্রিটার দাম শুধু কি তোমার জিএমকে পকেটে রাখার জন্য? কিন্তু বলল না। জ্যোতিকেও হার্ট করতে পারে না। একটা ছেলে মানুষই হার জিতের খেলা খেলতে ভালোবাসে জ্যোতি। পরের সপ্তাহ থেকেই পিপলি মানে জিএম এর মেয়ে, যার ভালো নাম প্রিয়দর্শিনী, রাজিকার কাছে ইংরেজি পড়তে আসতে শুরু করলো। রাজিকা বুঝলো পিপলি সত্যি ইংরেজিতে বড্ড কাঁচা। তার বড় কারণ হলো ওর ভীতি। সব সময় ও ভাবে ও ইংরেজি কিছুতেই পারবে না, লজ্জায় লিখতেই চায় না, লিখলেও দেখাবে না কিছুতেই, কেবলই বলবে আমি এবার পাশ করব না। রাজিকা আগে ওর ভয় ভাঙার চেষ্টা করতে লাগলো, তারপর নানাভাবে পড়াতে শুরু করলো যাতে পিপলির কনফিডেন্সটা আসে। একটু সময় লাগছে, কিন্তু পারছে পিপলি। তবে রাজিকার ওপর ভীষণ নির্ভরশীল। আপনি দেখিয়ে না দিলে হবে না, আপনি পড়িয়ে না দিলে পারবো না, বারবার বলে। রাজিকা ওর আপনি ডাক তুমিতে নামিয়ে আনলো। খুব ভালো বন্ডিং হয়ে গেল পিপলির সঙ্গে। রাজিকাও এতদিন পর একটা মনের মতো কাজ পেল। কয়েক মাসেই পিপলি বেশ উন্নতি করলো। ওর বাবা নাকি খুব খুশি। জ্যোতি খুব বিন্দাস আছে। এবার ওর প্রমোশন কেউ আটকাতে পারবে না। রাজিকা অবশ্য স্বামী প্রমোশনের জন্য নয়, পিপলিকে পড়ায় আগ্রহী করতে পেরেছে বলে খুব খুশি। পিপলি একদিন বলল, আমি ওই অত কঠিন কঠিন এসেগুলো লিখতেই পারবো না। আমি যদি লিখে তোমাকে বুঝিয়ে দিই তাহলে পারবে তো? হ্যাঁ, তুমি যদি করে দাও রাজিকা দি, আমি তাহলে পেরে যাব। রাজিকা ওকে মিস কিংবা ম্যাডাম বলে ডাকতে বারণ করেছে, দিদি বলতে শিখিয়েছে। খুব ভালো আছে ছাত্রী আর দিদিমণি। একদিন প্রায় উঠতে উঠতে বাড়ি এলো জ্যোতি সেন। জিএম ওর প্রমোশনে সই দিয়ে দিয়েছে। নতুন এজিএম জ্যোতির অ্যাপয়েন্টমেন্ট লেটার ওর পকেটে। বাড়ির সকলেই ওর খুশিতে খুশি হয়ে উঠল, রাজিকাও। জ্যোতি বলল, আমাকে হলদিয়ার উইং এ পোস্টিং দিয়েছে। রাজিকা, তুমি তাড়াতাড়ি গুছিয়ে নাও, আমরা পরদিনই রওনা দিচ্ছি। আমি আমি কি করে যাব? পিপলির আর 1 মাস পর পরীক্ষা। তাতে আমার কি? ওর বাবারা কিচ্ছু করার নেই, আর তোমার কাজও ফুরিয়েছে। তা হয় না, টানা 6 মাস ধরে আমি খেটেছি ওর পেছনে। ও আমাকে ভরসা করেছে। আমি যদি হঠাৎ ওকে ছেড়ে দিয়ে চলে যাই, ফেল করে যাবে ও। বোকার মতো কথা বলো না। তুমি কি টাকা দিয়ে টিউশনি করছো নাকি? তোমার কিসের দায়িত্ব? বরং এতদিন ধরে যে সার্ভিসটা দিলে তুমি, সেটা ওদের ভাগ্য। রাজিকা অনেক বোঝানোর চেষ্টা করলো জ্যোতিকে। জ্যোতি কিছুতেই মানল না। সে কি ওই মোটা মাথা মেয়েটার জন্য চাকরিতে জয়েন করবে না নাকি? আশ্চর্য বায়না তো রাজিকার। শেষ পর্যন্ত রাজিকা এটাও বলল যে জ্যোতি একাই যাক। পিপলির পরীক্ষা শেষ হয়ে গেলে রাজিকা চলে যাবে হলদিয়া। রাগে আগুন হয়ে গেল জ্যোতি। একা একা পুরুলিয়া যাবে নাকি সে? কে তার দেখাশোনা করবে? হা হা, এই বুদ্ধি ফার্স্ট ক্লাস বউয়ের। অবশেষে রাজিকা চলে গেল স্বামীর সঙ্গে তার নতুন কর্মক্ষেত্রে। শ্বশুর শাশুড়ি ছেলেরই পক্ষ নিলেন। তারা ছেলের প্রমোশন আর তার আনন্দটাই বড় করে দেখলেন। রাজিকার চোখে জল দেখলেন না। কয়েকদিন খুব মন খারাপ করে থাকলো রাজিকা। জ্যোতি নতুন চাকরিতে বেশ খুশির সঙ্গেই যাতায়াত করছে। একবারও পিপলির কথা তুলল না। কেন তুলবে? জ্যোতি বউয়ের ওরকম আহ্লাদীপনায় যথেষ্ট বিরক্ত। জিএম এর মেয়েকে পড়ানোর ব্যাপারটা জ্যোতির কাছে প্রমোশনের জাস্ট একটা মেথড। কাজটা উদ্ধার হওয়ার পর কোন বোকাই সস্তা সেন্টিমেন্ট আঁকড়ে পড়ে থাকে? রাজিকা একদিন বলল, তোমার
জিএম নাকি আমাকে দায়িত্বজ্ঞানহীন টিচার বলেছেন। পিপলি যে ফোনে অত কান্নাকাটি করেছে, রাজিকাও কেঁদে ফেলেছে, সেসব বলল না। সবই তো জ্যোতির কাছে সস্তা সেন্টিমেন্ট। বেশ, দায়িত্বজ্ঞানহীন টিচার তো ভালো, তোমার কচু করবে লোকটা। জ্যোতি সব ঝেড়ে ফেলল, রাজিকাকেও বলল ঝেড়ে ফেলতে। হলদিয়ার চাকরিটা সত্যিই জ্যোতিকে অনেকটা এগিয়ে দিয়েছে জীবনে। জ্যোতির এখন চড়ার জন্য নিজের গাড়ি, বিশাল ফ্ল্যাট থাকার জন্য, রাত দিনের কাজের লোক দুজন, স্যালারিও প্রচুর বেড়েছে। বউয়ের জন্য কত যে উপহার কিনেছে জ্যোতি, তা আর বলার নয়। ধীরে ধীরে স্বামীকে ক্ষমা করে দিল রাজিকা। নিজের পক্ষে তার একটাই যুক্তি, পিপলিকে পড়ানোয় সে এতটুকু ফাঁকি দেয়নি। তাছাড়া নিজে প্ল্যান করে চলেও আসেনি, স্বামীর সঙ্গে তাকে আসতে হয়েছে। এটাও তো তার কর্তব্য, কি করে অস্বীকার করবে? জ্যোতি হলদিয়া এসে অফিসটা একেবারে হাতের মুঠোয় করে নিয়েছে। এই তো সবে ৮ মাসও হয়নি সেখানে জয়েন করেছে। এর মধ্যেই জ্যোতি বিনা অফিস অন্ধকার হয়ে উঠেছে। জিএম মানুষটা খুবই ভালো, তারপরে মাঝে মধ্যেই ছুটিতে থাকেন। জ্যোতি যেন তার ভুবন ভোলানো ব্যবহার দিয়ে সবাইকে আপন করে নিয়েছে। কিন্তু শুধু একটা মানুষকে সে বুঝতে পারছে না ভালো করে। ধৈর্যটি সামন্ত, ইউনিয়ন লিডার, স্বল্পভাষী, যুক্তিবাদী, নিচের তলার কর্মচারীদের প্রিয়, যাকে ও কোনোদিন হাসতে দেখেনি। সেই লোকটা ওকে বেগ দিতেও পারে। এই জন্যেই ওকে দলে আনতে হবে, আর তার জন্য ওর কাছে, খুব কাছে পৌঁছানো দরকার। ওর মধ্যের অশান্তিটা বার করে আনতে হবে। কয়েকদিন জ্যোতি ধৈর্যটির সঙ্গে একটু গভীরে ঢুকে মেলামেশা করল। লোকটার গূঢ় কথাটা বার করে আনতে ওর দেরি হলো না। জ্যোতি মনে মনে হাসল, এটা সে ম্যানেজ করে ফেলতে পারবে। তার একটা লক্ষ্মী সোনা বউ আছে না? রাজিকাকে যখন জ্যোতি বলল, "আম, তোমার সঙ্গীত প্রভাকর ডিগ্রি আছে না রাজিকা?" রাজিকা সায় দিল, হ্যাঁ একটা আছে, তবে চর্চা নেই বহুদিন, গান আমি প্রায় ভুলেই গিয়েছি, বলে হেসে ফেলল রাজিকা। তার চেয়ে আর্ট কলেজে আমি এত ভালো পোর্ট্রেট আঁকতে শিখেছিলাম, ওটা আবার শুরু করতে ইচ্ছে করে। আমাকে রং, ইজেল আর তুলি পেন্সিল এনে দেবে? পোর্ট্রেট এঁকে কি লাভ হবে? তুমি তো বলো এখানে একা লাগে, একটা বন্ধু নেই। সব সময় লাভ ক্ষতির হিসেব করা যায়? ভালো লাগা বলেও তো একটা জিনিস আছে। শোনো, আমি ধৈর্যটি সামন্তকে কথা দিয়েছি, তুমি ওর বোনকে গান শেখাবে। তোমার বসের বোন নাকি? আবার প্রমোশন চাই? আমি পারবো না, গান ছেড়ে দিয়েছি অনেকদিন নিজেই, অন্যকে কি শেখাবো? না না, প্রমোশন টমোশনের ব্যাপার নয়। ধৈর্যটি সামন্ত আমাদের অফিসের ইউনিয়নের লিডার, ওর বোন বোধহয় ডিপ্রেশনে ভুগছে, ডাক্তার বলেছে কাউন্সেলিং করাতে হবে। এই নিয়ে ধৈর্যটির মনে বিরাট চাপ। লোকটাকে দলে আনতে হবে, গান শেখানো একটা অছিলা মাত্র। আমি চাই তোমার সুইট পার্সোনালিটি দিয়ে মেয়েটাকে কাছে টেনে নাও। হেসে ফেলল রাজিকা, আমি কি সাইকোলজিস্ট নাকি? ধুস, ওসব আমি পারবো না। পারবে, আমি বলছি পারবে। তোমার ওপর আমার খুব আস্থা আছে। মেয়েটার কাছে তো যাও আগে, গান দিয়েই শুরু করো। আমি বলেছি তুমি সঙ্গীত প্রভাকর। চন্দ্রানী, ধৈর্যটি সামন্তর বোন, রাজিকার চেয়ে বেশি ছোট নয়। সে গান শিখতে তেমন আগ্রহী নয়, বরং রাজিকার গান শুনতে সে বেশি ভালোবাসে। চন্দ্রানীর উৎসাহে আজ রাজিকা গানটাকে আবার নতুন করে ভালোবাসতে শুরু করেছে। শুধু গান নয়, মাত্র ২ মাসের মধ্যে চন্দ্রানীর সঙ্গে রাজিকার গভীর বন্ধুত্ব হয়ে গিয়েছে। রাজিকাই আবিষ্কার করেছে চন্দ্রানী একটি ছেলেকে ভালোবাসে। ছেলেটি বিধর্মী। ওর রাগী দাদা সেটা কিছুতেই মেনে নেবে না, তাই ছেলেটিকেও রিফিউজ করেছে, কিন্তু ভুলতে পারেনি, তাই ডিপ্রেশনে ভুগছে। রাজিকা কথা দিয়েছে যেভাবে পারবে ধৈর্যটি সামন্তকে সে রাজি করাবে তার স্বামীকে দিয়ে। বিশ্বাস করেছে চন্দ্রানী, আর খুব ভালোবেসে ফেলেছে রাজিকাকে। আসলে রাজিকাকে ভালো না বেসে কেউ পারে না। ওর মধ্যে এমন একটা সরল সহজতা আছে, সবাই ওকে ভালোবাসে। রাজিকাও চন্দ্রানীকে খুব ভালোবাসে। খুব সুন্দর একটা প্রীতির সম্পর্ক গড়ে উঠেছে দুজনের মধ্যে। ধৈর্যটি সামন্ত তো বেজায় খুশি বোনকে দেখে, আর সে খুশি রেশ অফিসে গিয়েও পৌঁছেছে। জ্যোতির পুরো বশে এসে গেছে সে।
একদিন রাতে রাজিকা বলল, চন্দ্রানীর সম্পর্কে তোমাকে একটা কথা বলার আছে। রাজিকার কথাটা মন দিয়ে শুনল না বোধহয় জ্যোতি। ও বলল, হলদিয়াটা কি বোরিং না? কেন, আমার তো বেশ ভালো লাগছে। চন্দ্রানী আর আমি দুদিন বন্দর দেখতে গিয়েছিলাম। আচ্ছা, আমি যদি চাকরি না করে বিজনেস করি তাহলে কেমন হয়? চন্দ্রানীর জন্য তোমাকে একটা কাজ করে দিতে হবে, দুর্জটি সামন্তকে দিয়ে। কতদিন বাবা মার সঙ্গে দেখা হয়নি, কলকাতা চলে গেলে হয়। তোমার কি মনে হয়? আমার আমার বেশ লাগছে হলদিয়া, বেশ শান্ত সুন্দর পরিবেশ। চন্দ্রানী বলেছে আরো দু একটা জায়গায় নিয়ে যাবে। শুনছো, চন্দ্রানীর সমস্যাটা তোমাকে সলভ করে দিতে হবে। কোনো উত্তর দিল না জ্যোতি। রাজিকা দেখলো ঘুমিয়ে পড়েছে জ্যোতি। স্বামীর গায়ে চাদরটা টেনে দিয়ে নিজেও ঘুমিয়ে পড়ার চেষ্টা করলো রাজিকা। ভাবলো কাল এক সময় বলবে চন্দ্রানী কথাটা, ওদের মিলিয়ে দেবে, কথা দিয়েছে রাজিকা। ৩-৪ দিন পর রাজিকা চন্দ্রানীর কথাটা জ্যোতিকে বলার সুযোগ পেল। জ্যোতি বলল, তুমি খেপেছো? কারো পারিবারিক ব্যাপারের মধ্যে আমি ইন্টারফেয়ার করব? রাজিকা একটু আহত গলায় বলল, তাতে কি হয়েছে? ধৈর্যটি সামন্তর বোনের ডিপ্রেশন কাটাতে যে তুমিই আমাকে ওদের পরিবারের মধ্যে পাঠিয়েছিলে। ধৈর্যটি তো এখন তোমার সব কথা শোনে। তাতে আমার কিছু যায় আসে না। এই চাকরি আমি ছেড়ে দেবো ঠিক করে ফেলেছি। কলকাতা ফিরে গিয়ে স্বাধীন ব্যবসা করব। পার্টনারও পেয়ে গিয়েছি, অখিলেশ গুপ্ত, প্রচুর টাকার মালিক। ওর টাকা আর আমার ব্রেন, সব কথা পাকা হয়ে গিয়েছে। বেশ তো, তা করো, কিন্তু তার আগে ধৈর্যটিকে দিয়ে চন্দ্রানীর বিয়েটা পাকা করে যাও। চন্দ্রানী আমার খুবই ভালো বন্ধু, আমাকেই ও মনের কথা বলে। ওরে বাবা, একেবারে বাল্যসখী মনে হচ্ছে। এই চন্দ্রানীকে তো কিছুদিন আগেও চিনতে না। সে তুমি যাই বলো, চন্দ্রানীকে মাঝপথে ছেড়ে এভাবে আমি হতাশ করতে পারবো না। জ্যোতি কি বলবে? রাজিকার সব ভালো, শুধু বড্ড ইমোশনাল। কোনো দরকার আছে ধৈর্যটির সঙ্গে ওদের পারিবারিক ব্যাপারে কথা বলার? একেই তো চলে যাচ্ছে শুনে ধৈর্যটি খুশি হয়নি। জ্যোতির রেজিগনেশন দেওয়ার খবরটা কিভাবে রটে গেল কে জানে। এখনো তো রাজিকাকে বলেনি ও। রাত্রিবেলা স্ত্রীর হাতে হাত রেখে জ্যোতি বলল, কলকাতা ফিরে তুমি এবার পিএইচডিটা শুরু করে দাও। তারপর পিএইচডি করে ঘরে বসে থাকবো? তুমি তো চাকরি করতে দেবে না। আরে পিএইচডি করাই তো একটা ব্যাপার, চাকরি তো পরের কথা। তোমাকে নিয়ে যদি কোনো পার্টিতে যাই, আমার কেমন শান বাড়বে বলো তো? রাজিকা একটু অবাক হলো বোধহয়। বলল, কি জানি, আমার ফার্স্ট ক্লাস রেজাল্ট, সঙ্গীত প্রভাকর ডিগ্রি, আর্ট কলেজের ডিগ্রির বোধহয় কোনো প্রয়োজনই ছিল না। কি যে বলো! জ্যোতি সেন যে কোনোদিন জীবনে সেকেন্ড হয়নি, তার বউ ফার্স্ট ক্লাস না হলে হয়? ও তাই বুঝি? তার কতদিন আমরা আছি এখানে? কতদিন? জ্যোতি হেসে উঠল। সামনে রবিবারই চলে যাচ্ছি আমরা। যেহেতু এটা কোম্পানির ফার্নিশড ফ্ল্যাট, নিয়ে যাওয়ার মতো গোছানোর কিছু নেই, শুধু নিজেদের ছাড়া। জ্যোতি অনেক বোঝালো বউকে। চন্দ্রানীর মতো অনেক বন্ধু আসবে যাবে রাজিকার জীবনে। কেউ কিছু মনে রাখে না, নিজেরটা নিজেকেই করতে হয়। চন্দ্রানীও শিখে যাবে। একবার যখন ডিপ্রেশন থেকে বেরিয়ে এসেছে আর মুষড়ে পড়বে না, নিজের সমস্যার নিজেই সমাধান করে নেবে। রাজিকা কোনো কথা বলল না। কলকাতা চলে যাওয়ার আগে চন্দ্রানীর সঙ্গে আর দেখা করল না রাজিকা। কোনো ফোন বা মেসেজও নয়, একটা চিঠি লিখল নিজের অক্ষমতার জন্য ক্ষমা চেয়ে। চন্দ্রানীকেও কোনোদিন ভুলবে না। আর ধৈর্যটি সামন্তকে নিজে একটা চিঠি লিখল চন্দ্রানীর ভালোবাসাকে মেনে নেওয়ার জন্য অনুরোধ জানিয়ে, যদি এতে কোনো লাভ হয়। তারপর দুটো চিঠি চন্দ্রানীর কাছে পাঠিয়ে দিয়ে গেল চলে যাওয়ার আগে। খুব চুপ করে গিয়েছে রাজিকা। একবার শাশুড়িকে ধৈর্যটি সামন্ত আর তার বোন চন্দ্রানীর কথা বলতে গিয়েছিল। শাশুড়ি মা বললেন, আমার ছেলে কখনো ভুল করতে পারে না। ব্যাস, রাজিকা আর কিছু বলেনি, খুব গম্ভীর হয়ে গিয়েছে। চন্দ্রানী একবার মেসেজ করেছিল, এভাবে চলে গেলে এভাবে কেউ যেতে পারে? রাজিকা কোনো উত্তর দেয়নি, দেওয়ার মুখ নেই ওর। যদিও বউয়ের গাম্ভীর্যের সামনে একটু মিয়ে গিয়েছে, পিএইচডির প্রসঙ্গ তুলতে আর সাহস পায়নি। কিছুতেই সে বুঝতে পারছে না বাইরের কয়েকটা লোক ওদের সম্পর্কের মধ্যে কিভাবে ঢুকে পড়তে পারে।
ও কি রাজিকাকে কম ভালোবাসে? রাজিকার মন যাতে ভালো হয় সে চেষ্টা করে জ্যোতি। নিজের ব্যবসার বিষয় নিয়ে বউয়ের সঙ্গে আলোচনা করে, মতামত নেয়। রাজিকা জ্যোতির জীবনে কত গুরুত্বপূর্ণ সেটা বুঝিয়ে দেয়। একদিন জ্যোতি নিজে থেকেই দামি ক্যানভাস, রং তুলি, পেন্সিল, ইজেল এনে বউকে উপহার দিল। হাসলো রাজিকা, যত্ন করে নিল জিনিসগুলো। বউয়ের হাত ধরে কাছে টেনে আনলো জ্যোতি। তুমি খুশি তো? হাসলো রাজিকা, ঘাড় নাড়ল, খুশি হয়েছে সে। 3-4 দিন পর সত্যিই রাজিকা আঁকায় হাত দিল। একগুচ্ছ গোলাপের ছবি আঁকতে শুরু করেছে ও। মন দিয়েই আঁকছে। আঁকার আনন্দ পেতে দ্বিতীয় ব্যক্তির দরকার লাগে না, তবুও জ্যোতি উৎসাহ দেয়। সে বলেছে ছবিটা আঁকা শেষ হলে এক্সিবিশনের ব্যবস্থা করে দেবে। ওর পার্টনার অখিলেশকে একদিন নিমন্ত্রণ করেছিল। রাজিকার আঁকাগুলো দেখালো। গোলাপ গুচ্ছ শেষ করে স্বামীর পোর্ট্রেট আঁকায় হাত দিয়েছে রাজিকা। অখিলেশও একদিন ওদের বাড়িতে নেমন্তন্ন করল। জ্যোতি ভয় পাচ্ছিল যদি রাজিকা যেতে রাজি না হয়। কিন্তু রাজিকা এখন অনেকটা নিজের মুড ফিরে পেয়েছে। আগের মতন অত গোমরা হয়ে থাকে না। অখিলেশের বাড়ি যেতে রাজি হলো রাজিকা। অখিলেশের বাড়িতে শুধু ওর মা আছেন, বয়স হয়েছে, হুইল চেয়ারে বসে ঘোরাফেরা করেন। বিয়ে করেনি অখিলেশ, নিজের ব্যবসায় মন প্রাণ ঢেলে দিয়েছে। ডিনার টেবিলে খেতে খেতে নানা রকম কথা হচ্ছিল। হঠাৎ অখিলেশ বলে উঠল, আপনাকে একটা রিকোয়েস্ট করব, রাখতেই হবে। আমাকে? কি রিকোয়েস্ট বলুন তো? আমার মায়ের একখানা পোর্ট্রেট এঁকে দিতে হবে, তেল রং। প্লিজ না বলবেন না। না না, কি যে বলেন, আমি অত কিছু ভালো আঁকি নই। খুব লজ্জা পেয়ে গেল রাজিকা। অখিলেশের মায়ের পোর্ট্রেট আঁকার দায়িত্ব সে নিতেই পারে না। জ্যোতি নিশ্চয়ই অনেক কিছু বলেছে রাজিকার আঁকা নিয়ে, কোনো মানে হয় না। ও কথার মোড় অন্যদিকে ঘুরিয়ে দিতে চাইল। অখিলেশের মায়ের দিকে তাকিয়ে হেসে বলল, এত সব রান্না কে করেছে মাসিমা? প্রত্যেকটাই দারুণ হয়েছে। নিশ্চয়ই সব আপনার রেসিপি। অখিলেশের মা লাবণ্য দেবী হাসলেন। ঠিকই ধরেছ, শারীরিক কারণে এখন আর রান্নাঘরে যেতে পারি না। রান্নার লোকই সব রাঁধে, কিন্তু ইনস্ট্রাকশন সব আমার। তবে আমি আবার তেমন রাঁধতে শিখলাম না এখনো, কিন্তু খুব ভালো টেস্টার। ঠিক বুঝেছি, একজন অভিজ্ঞ হাত পেছনে না থাকলে এমন স্বাদ হয় না খাবারে। রাজিকা খুব মিষ্টি করেই বলল, আপনি কিন্তু আমার কথা থেকে সরে যাচ্ছেন ম্যাডাম। আমার মায়ের ছবি আপনাকে এঁকে দিতেই হবে। যদি আপনি একটু আমার হয়ে মিসেসকে বলুন না, আপনি বললে না করতে পারবেন না। আমি? জ্যোতি যেন একটু থমকেই গেল। আমি বললে আমাকে হয়তো ভুলই বুঝবে। তবে রাজিকার আঁকার ব্যাপারে বলতে পারি, ও যাই আঁকবে সেটা চমৎকারই হবে। খাওয়া হয়ে গিয়েছিল। ন্যাপকিনে হাত মুছতে মুছতে রাজিকা বলল অখিলেশকে, আমি আপনাকে বলবো মাসিমার পোর্ট্রেট আঁকানোর জন্য আপনি একজন ভালো পেশাদার আর্টিস্ট ডেকে নিন। আমার মতো শখের আর্টিস্ট দিয়ে সেরকম কাজ হবে না। জ্যোতির একখানা পোর্ট্রেট তো আপনি শুরু করেছেন, দেখে এলাম সেদিন। সে তো ঘরের লোকের ছবি, আঁকাই যায়। আমার মাকে কি ঘরের লোক ভাবা যায় না? বাইরের কেউ নাই বা ভাবলেন, আপনজন মনে করলে মাও আপনার কাছে সহজ হয়ে যাবে। অখিলেশের গলা ভারী হয়ে উঠল। রাজিকা তাড়াতাড়ি বলে উঠল, আপনি ইমোশনাল হয়ে যাচ্ছেন। প্লিজ, আমি অত কিছু ভেবে বলিনি। আসলে এতটা দায়িত্ব নিতেই আমি ভয়ই পাচ্ছি। আমি পাচ্ছি না, আর্ট কলেজ থেকে ডিগ্রিটা এমনি এমনি আপনাকে দেওয়া হয়নি। রাজিকা জ্যোতির দিকে তাকালো। বউয়ের গুণব্যাখ্যা নিশ্চয়ই তারই কাম্য। জ্যোতি ভুলেও বউয়ের চোখে চোখ রাখল না। রাজিকা চুপ করে আছে। এমনিতেই অখিলেশের মাকে ওর ভালোই লেগেছে। আর আত্মবিশ্বাস যে রাজিকার নেই তাও নয়, কিন্তু ভদ্রমহিলার পোর্ট্রেট আঁকা তো বাড়ি বসে হবে না, এখানে এসে আঁকতে হবে। সেটা একটা বেশ বড় সমস্যা। রাজিকার মনের কথাটা বোধহয় আন্দাজ করতে পারল অখিলেশ। তাড়াতাড়ি বলে উঠল, আমি গাড়ি পাঠিয়ে আপনাকে আমার মায়ের কাছে আনিয়ে নেব। আপনি যেমন বলবেন আপনার সুবিধা মতো।
রাজিকার আপত্তি করার ভাষা খুঁজে পাচ্ছিল না। তখন অখিলেশ খুব গভীর গলায় বলল, মা ছাড়া আমার আর কেউ নেই। রাজি হয়ে যাও প্লিজ। এবার আমি তোমাকে রিকোয়েস্ট করছি। এতক্ষণে জ্যোতি কথা বলে উঠল। অবশেষে ঠিক হলো রাজিকা আঁকবে অখিলেশের মায়ের পোর্ট্রেট। সপ্তাহে ২-৩ দিন রাজিকার সুবিধা মতো অখিলেশ গাড়ি পাঠাবে। তবে যেহেতু তেল রঙের কাজ, একটু সময় লাগবে। এক্ষেত্রে ১ মাসও লেগে যেতে পারে। অখিলেশও জানালো তার কোনো তাড়া নেই, ছবিখানাই তার কাছে বড় কথা। আঁকার কাজ চলছে। রাজিকা যেন নিজেকে নতুন করে ফিরে পাচ্ছে। কাজটার মধ্যে নিজেকে ডুবিয়ে দিয়েছে। এই ব্যাপারটা ওর স্বামীর প্রতি কৃতজ্ঞতা বোধ করছে। ঠিক জায়গাটায় যেন ওকে হাত ধরে এনে পৌঁছে দিয়েছে জ্যোতি। অখিলেশের বাড়ি যেদিন ডিনারে গেছিল, সেই দিনটাকে ওর লাকি ডে মনে হচ্ছে। অখিলেশ যে সেদিনই রাজিকাকে এই ছবি আঁকার প্রস্তাবটা দিয়েছিল, সেটা ভুলতে পারছে না রাজিকা। রং মেলানোর সময়, তুলি ধরার সময়, ছবিতে প্রথম পোঁচ দেওয়ার সময় প্রত্যেকবার যেন ও নিজেকেই ভরে তোলে। লাবণ্য দেবীর সঙ্গেও একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছে রাজিকার। প্রথম দিন থেকেই রাজিকা তাকে মাসিমা বলে ডেকেছিল, এখনো মাসিমাই বলে। তিনি আদর করে কখনো রাজিকা, কখনো রোজি বলে সম্বোধন করেন। একটানা আঁকতে দেন না, মাঝে মাঝে বিরতি চলে। তখন ঘরে তৈরি ছোটখাটো খাবার খাওয়াতে চান রাজিকাকে। রাজিকা বলে, আমার জন্য কেন এসব কষ্ট করতে যান আপনি? কষ্ট কিসের? এই হুইল চেয়ার নিয়ে আমি সব বাড়ি ঘুরে বেড়াই, সব করতে পারি। এটা ছাড়া আমি যে একেবারে চলতে পারি না তা নয়, তবে কষ্ট হয় তখন। আর এটা এখন এমন অভ্যাস হয়ে গেছে, খুব স্বাভাবিক মনে হয়। রাজিকা কিন্তু ছবি আঁকার সময় চা ছাড়া আর কিছু নিতে চায় না। তবু মাসিমার মন রক্ষা করতে তার তৈরি খাবার একটু আধটু কখনো সখনো নেয়। তবে এতে ওর কনসেন্ট্রেশন নষ্ট হয়। চা খেতে খেতে লাবণ্য দেবী গল্প করেন। মেয়েটার সিরিয়াসনেস ওকে মুগ্ধ করে দেয়। রাজিকাও কথা বলে সরলভাবে। ওর সরলতা, অকপট মানবিকতা শিল্পী সত্তাকে আরও উজ্জীবিত করে তোলে। একদিন এরকম গল্প করতে করতেই লাবণ্য দেবী বললেন, অখিলেশ তো বহুদিন ধরেই তোমাকে দিয়ে এই পোর্ট্রেট আঁকার কথা ঠিক করে রেখেছে। কি করে? অখিলেশবাবু তো আমাকে কিছুদিন আগেই মিট করলেন। তোমার স্বামী মানে জ্যোতির কাছে শুনেছে তো। বলতে পারো ওদের বন্ধুত্বের গোড়া থেকেই এই পোর্ট্রেট আঁকার প্ল্যান চলছে। তাই বুঝি? রাজিকার হাতের তুলিটা যেন একটু থমকে যায়। হ্যাঁ তো, আর অখিল আমার যা মা পাগলা ছেলে। যেদিন থেকে জ্যোতির আর্টিস্ট বউয়ের গল্প শুনেছে, সেই দিনই এসে আমাকে বলেছে, এই বন্ধুকে ছাড়া যাবে না মা। তোমার একখানা পোর্ট্রেট আঁকানোর শখ আমার কতদিনের, সেটা বুঝি এবার সফল হতে চলেছে। বলেছিলেন বুঝি? রাজিকাকে একটু অন্যমনস্ক লাগলো। হ্যাঁ, তোমার স্বামী জ্যোতি কিন্তু তোমার প্রশংসায় পঞ্চমুখ। আর কথাও তো বলে দারুণ। মানুষকে কনভিন্স করতে জুড়ি নেই তার। অখিলেশবাবু তো বিজ্ঞাপন দিয়ে একজন আর্টিস্ট জোগাড় করে ফেলতে পারতেন। তার জন্য বন্ধুর বউকেই দরকার হবে কেন? রাজিকার গলাটা যেন একটু ফ্যাঁসফ্যাঁসে শোনালো। লাবণ্য দেবী সেদিকে খেয়াল না করে জোরে হেসে উঠলেন। বললেন, না না, তা হয় নাকি? বিজ্ঞাপন দেখে কে কেমন হবে বোঝা যায়? মহিলা হবে, তোমার মতো এমন ঘরোয়া চেনা জানা এমন কাউকে কি পেতাম? তাছাড়া। নিজের আঁকা ছবিখানা মন দিয়ে দেখতে দেখতে রাজিকা জিজ্ঞেস করল, তাছাড়া কি? তাছাড়া মানুষ যখন এমন একজন কাউকে হাতের কাছে পেয়ে যায় যাকে সে খুঁজছে, তাহলে খুশি হয় না? তা বোধহয় হয়। যাই বলো, অখিলেশ আর জ্যোতির বন্ধুত্বের মধ্যে আর্টিস্ট রাজিকার কোথাও যেন একটা অংশ আছে। এইসব কথাবার্তার মধ্যে হঠাৎ অখিলেশ এসে ঢুকলো। ঢুকেই বলল, দেখো মা, কাকে নিয়ে এসেছি। আরে জ্যোতি! হ্যাঁ মা, আমি জ্যোতিকে ধরে এনেছি।
ওর বউ কেমন আঁকছে দেখানোর জন্য। কেমন দেখছো জ্যোতি? জ্যোতি এসে রাজিকার কাঁধে হাত রাখল। সামনেই ছবিখানা। রাজিকা বোধহয় আজকের মতো কাজ শেষ করেছে। তুলি তুলে নিয়েছে ও। জ্যোতি বলে উঠল, ব্রিলিয়ান্ট। আমি তো জানি কেমন হবে। সেদিন রাতে নিজের ঘরে জ্যোতি বউকে বলল, সত্যি দারুণ আঁকছো, একেবারে ফাটিয়ে দাও, দিলখুশ করে দাও ওদের। ব্যবসায় প্রচুর টাকা ঢালছে আমার পার্টনার। রাজিকা একটু চুপ করে থেকে বলল, এই পোর্ট্রেট আঁকার কথাটা তোমার পার্টনারের সঙ্গে আগেই হয়েছিল না? তোমাদের সম্পর্কের শুরুতেই, তাই তো? আর সেই জন্যেই একদিন হঠাৎ ইজেল, ক্যানভাস, রং, তুলি সব এনে হাজির করেছিলে, ঠিক তো? না না, বিশ্বাস করো, আমি মন ভালো করতেই সেদিন ওসব এনেছিলাম। তোমাকে সুখী দেখতে চেয়েছিলাম। হাসল রাজিকা। জ্যোতির চোখের ভিতর তাকিয়ে জিজ্ঞাসা করল, কোনো কারণে তোমাদের পার্টনারশিপ ভেঙে গেলে আমার পোর্ট্রেটখানাও নিশ্চয়ই অর্ধসমাপ্ত হয়ে পড়ে থাকবে। কি বোকার মতো কথা বলছো? অখিলেশ আমার স্টেডি পার্টনার, সম্পর্ক ভাঙবে কেন? ব্যবসা করার ইচ্ছেটাও তোমার চলে যেতে পারে। তখন তো ওই ছবিটার কোনো প্রয়োজন তোমার থাকবে না, ঠিক বলছি? জ্যোতি রাজিকার কথার কোনো মানেই বুঝতে পারছে না। কি সব বলছে ও? রাজিকাও আর কিছু বোঝানোর চেষ্টা করল না। ইচ্ছে করছে না ওর কথা বলতে। রাজিকা আজ একই সঙ্গে আনমনা এবং অন্যমনস্ক। নিজের ছোটবেলার কথা মনে পড়ছে। মা বলতেন, রাজিকাকে মানুষ করতে তার কোনো কষ্ট হয়নি। ছোট থেকেই ও খুব শান্ত। মা যেমন বলতেন তেমনই শুনত। কোনোদিন অবাধ্যতার জন্য বকুনি খায়নি, কোনো বায়নাও ছিল না। পড়াশোনা নিয়েই থাকতো। গলা এত মিষ্টি ছিল যে সবাই মাকে বলে বলেই ওকে গানের স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিল। গানটাও ভালোবেসেই গাইতো। ধনী ছিল না ওরা, কিন্তু সচ্ছল ছিল। বাবার ইচ্ছেতেই আর্ট কলেজে ভর্তি হয়েছিল। বাবা, মা আর রাজিকা খুব ভালো ছিল ওরা। একদিন হঠাৎ করেই বাবা চলে গেলেন। ধীরে ধীরে আর্থিক সচ্ছলতাও কমে গেল। তবু একদিনের জন্য রাজিকা ভেঙে পড়েনি। স্কুলের চাকরিটা পেয়ে গেল। বাবার পেনশনের টাকাটাও মায়ের ভরসা ছিল। চলে যাচ্ছিল ওদের। তবে ওর বিয়ের ব্যবস্থা করার সাধ্য মায়ের তেমন ছিল না। ওর সামনেই ওর বন্ধুদের একে একে বিয়ে হয়ে যাচ্ছিল। যাচ্ছিল তো যাচ্ছিলই। রাজিকার মনে কোনো ঢেউ তোলেনি সেসব ঘটনা। কিন্তু রাজিকার মায়ের মনে দুশ্চিন্তার আনাগোনা শুরু হয়েছিল। কি হবে? কি করে রাজিকার বিয়ে হবে? কোথায় তিনি পাবেন তার যোগ্য পাত্র? রাজিকাকে বললে সে হেসেই উড়িয়ে দিত ওসব। বলতো, কেন, কি খারাপ আছি আমরা মা মেয়ে? তুমি ওসব ভেবো না তো। ভেবো না বললে হয়? রাজিকার মায়ের মনের মধ্যে অশান্তি বিনবিন করত। তারপর একদিন হঠাৎ করে রাজিকার এই সম্পর্কটা এসে পড়ল। জ্যোতির মতো ছেলে, অত ভালো পরিবার, এই যে মায়ের কাছে স্বপ্ন। আর তাছাড়া জ্যোতিদের তরফ থেকে কোনো দাবি ছিল না, দেনা পাওনার কথাই ওঠেনি। নিশ্চিন্তে বিয়ে হয়ে গেল। সেই সব কথাগুলো মনের পর্দায় ভেসে উঠছে আজ রাজিকার, যেন স্মৃতির মিছিল। বিয়ের পর রাজিকা সুখী হয়নি এ কথা বাড়িতেও বলতে পারবে না। আসলে সুখ নিয়ে কখনো ভাবেনি রাজিকা। শুধু সুখ কেন, নিজেকে নিয়েই কখনো ভাবেনি। সে কে, সে কি, কেমন, কিছু ভাবেনি। বরাবরের বাধ্য মেয়েটি বাধ্যতা ছাড়া আর কিছুই ভাবেনি। নিজের তৈরি করা ছাদ বাগানে ঘুরে বেড়াচ্ছিল রাজিকা। ঝাঁঝরি করে জল দিচ্ছিল। আকাশের দিকে তাকালো। কি পরিষ্কার নীল আকাশ! আকাশের নিচে সবুজ গাছগুলির মধ্যে ফুটে ফুটে ওঠা ফুলগুলির মধ্যে নিজেকে দেখল রাজিকা। ভালো লাগলো দেখতে। ইচ্ছে করলো দেখতে আরো ভালো করে, যা দেখা হয়নি এতদিন। একদিন সন্ধেবেলা জ্যোতি হন্তদন্ত হয়ে বাড়ি এলো। এসেই মাকে জিজ্ঞাসা করলো, মা, অখিলেশের গাড়ি এসে নাকি ফিরে গেছে, রাজিকা যায়নি। ও নাকি বলে দিয়েছে আর যাবে না। ওকে তো ঘরেও দেখতে পাচ্ছি না, কোথায় ও? রাজিকার মায়ের কাছে চলে গিয়েছে। সে কি, কেন? জ্যোতি রাজিকার বাপের বাড়ি ছুটল। সেখানে খুব ঠান্ডাভাবে জ্যোতিকে গ্রহণ করলো রাজিকা। একটু উত্তেজনা নেই, কিন্তু জ্যোতি খুবই উত্তেজিত।
তুমি অখিলেশের গাড়ি ফেরত পাঠিয়ে দিয়েছো? বলেছো আর যাবে না? হ্যাঁ, আর ভালো লাগছে না আঁকতে। তুমি এভাবে আধখানা ছবি এঁকে ওকে ছেড়ে আসতে পারো না। অখিলেশ খুব ক্ষুব্ধ হয়েছে। আমার সঙ্গে ওর লক্ষ লক্ষ টাকার সম্পর্ক। জ্যোতির ছটফটানি দেখছিল রাজিকা। পিপলি আর চন্দ্রানীর কথা মনে পড়ল। ওদের যখন মাঝগঙ্গায় ফেলে চলে এসেছিল রাজিকা, ওরাও নিশ্চয়ই এরকম ছটফট করে কেঁদেছিল। ওদের চোখে রাজিকা কত ছোট হয়ে গিয়েছিল। ওর অন্তরাত্মা ঘন সবুজ হওয়া সত্ত্বেও হয়ে গিয়েছিল ইরেসপন্সিবল টিচার কিংবা বিশ্বাসঘাতক বন্ধু। আসলে সত্যিটা কেউ জানেনি, ওকে কেউ বুঝতে চায়নি, কেউই না। অধৈর্য গলায় জ্যোতি বলে উঠল, তুমি চুপ করে আছো কেন রাজিকা? ফিরে চলো, পোর্ট্রেটটা শেষ করো। মাথা নাড়ল রাজিকা। না, আর যাব না আঁকতে। সব কাজই শেষ করতে হবে এমন কোনো কথা নেই। ভালো লাগছে না আর। কিন্তু এভাবে বাড়ি ছেড়ে চলে এসেছো না বলে? তুমি জানো না তোমাকে আমি কতখানি ভালোবাসি? জানি তো, বেশ জানি। ঘাড় হেলালো রাজিকা। তুমি আমার অ্যাসেট। তাও জানি। তবে আমার সঙ্গে ফিরে চলো এখনই। জ্যোতি, কোনো মানুষ যদি তার স্ত্রীর রূপ যৌবনকে নিজের কাজে ব্যবহার করে, সে বড় নিষ্ঠুর হয়, তাই না? ছি ছি, এসব তুমি কি বলছো? কিন্তু সে যদি স্ত্রীর ট্যালেন্টকে ব্যবহার করে নির্দয় ও যথেচ্ছভাবে, তাহলে কোথাও কি কোনো প্রতিবাদ তৈরি হতে পারে? কিংবা তুমি কি বলতে চাইছো রাজিকা? বলছি, প্রত্যেকেরই একখানা আত্মপ্রতিকৃতি তৈরি করা উচিত। সেই জেলের ক্যানভাসে হোক বা মনের ক্যানভাসে। নিজেকে একটু জানতে চিনতে হয়। তুমি আমার কাছে যাবে না? নিশ্চয়ই যাব জ্যোতি, তবে তার আগে একখানা সেলফ পোর্ট্রেট আঁকতে হবে আমায়, একা একা। শেষ হলো শ্রীমতী বিনতা রায়চৌধুরীর এই গল্প সেলফ পোর্ট্রেট। এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কাইন্ডলি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।